আচ্ছা, আমরা শুরু করে দিই। আমাদের প্রথম যেটি দিয়ে শুরু করবো সেটি হচ্ছে পরিসংখ্যান। আচ্ছা, আমরা তো স্ক্রিন দেখতে পাচ্ছি, তাই না? জি স্যার। পরিসংখ্যান। আচ্ছা, এখানে আমাদের দুটো জিনিস একটু জানা লাগবে। সেটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রম এবং আরেকটি হচ্ছে মানের নিম্নক্রম। এই দুটো কথা আমরা কি বুঝি সেটা আমরা একটু দেখি। মানের ঊর্ধ্বক্রম বলতে কি বুঝি? সাপোজ আমাদের কয়েকটি সংখ্যা এখানে দেওয়া আছে, 1, 3, 7, 9, 13, 19, 25, 30, 32 ইত্যাদি কতগুলো সংখ্যা দেয়া আছে। এখন আমাদের যদি বলা হয়, আহ আ- আমরা বোঝার সুবিধার্থে আরেকটু উল্টাপাল্টা করে লিখি। এখানে মনে করেন দেয়া আছে 35, এখানে হয়তো 37, এখানে হয়তো 5, এখানে হয়তো 28, এরকম কতগুলো সংখ্যা দেয়া আছে এখানে। এখন যদি বলা হয় যে এই সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, এই মানের ঊর্ধ্বক্রম বলতে আমরা কি বুঝি? ঊর্ধ্বক্রম, ঊর্ধ্ব মানে কি? উপরের দিকে। ঊর্ধ্ব মানে হচ্ছে উপরের দিকে। তাহলে ঊর্ধ্বক্রম মানে কি? ক্রমান্বয়ে আমরা উপরের দিকে যাব, ছোট থেকে শুরু করে বড়র দিকে যাব। তাহলে তাহলে এটি যদি আমরা ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে আমাদের কি আসবে? প্রথমে 5 আসবে, তারপরে 19, 25, 28, তারপরে 30, 32, তারপরে 35, তারপর 37। এটি হচ্ছে মানের ঊর্ধ্বক্রম, অর্থাৎ ছোট সংখ্যা থেকে ক্রমান্বয়ে বড় সংখ্যার দিকে যাবে। আর নিম্নক্রম হচ্ছে ভাইস ভার্সা, মানে বড় থেকে আস্তে আস্তে ছোটর দিকে। তো এটাই যদি আমরা নিম্নক্রমে সাজাতাম কেমন হতো? নিম্নক্রম সমান 35, 35, 32, 30, 28, 25, 19, 5। এগুলো হচ্ছে ঊর্ধ্বক্রম আর নিম্নক্রম। এখান থেকে আমাদের যে অঙ্কটি মূলত আসে সেটি হচ্ছে মধ্যক রিলেটেড অঙ্ক। মধ্যক রিলেটেড অঙ্কগুলো সরাসরি পরীক্ষায় বেশি আসে, দু একটা অঙ্ক যাই আসে। এখন মধ্যক বলতে আমরা কি বুঝি সেটা একটু দেখবো। আমরা প্রথমে একটা এক্সাম্পল দেখি। 4, 5, 9, 2, 11, 1, 3, 7 এবং 14। আমাদের এখানে কয়েকটি সংখ্যা দেয়া আছে, এই সংখ্যাটির মধ্যক বের করতে হবে। তো মধ্যক আমরা কিভাবে বের করব? এখান থেকে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে। তো মধ্যক নির্ণয়ের উপায় কি? মধ্যক নির্ণয়ের উপায় হচ্ছে যে এই সংখ্যাটিকে আমাদের ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রম যেভাবে পারি আমরা সাজাবো আগে। কারণ আলটিমেটলি মধ্যক একই কথা আসবে, যেটা আমরা ঊর্ধ্বক্রমে সাজাই বা নিম্নক্রমে সাজাই। তো এটিকে যদি আমরা ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে কি হবে দেখেন তো। প্রথমে কত আসবে? 1, এরপরে কত আসবে? 2, তারপরে কত আসবে? 3, তারপরে 4, এরপরে 5, তারপরে 7, দেন 9, 11 অ্যান্ড ফাইনালি 14। তাহলে এখানে মোট কতগুলো সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে 9টা সংখ্যা যদি থাকে মধ্যক মানে কি? ডান দিকে 4টা থাকবে, বাম দিকে 4টা থাকবে, এখানে মাঝখানে যেটি থাকবে সেটি হচ্ছে মধ্যক। এইগুলো হচ্ছে যে আমরা জাস্ট কাউন্ট করে মধ্যক বের করলাম। এখন এই মধ্যক বের করার একটি সূত্র আছে, সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারি। সূত্র: মধ্যক, মধ্যক সমান
আমাদের এখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে, এই মোট সংখ্যা যদি বিজোড় সংখ্যক হয়, বিজোড় সংখ্যক মানে কি? তিনটি, পাঁচটি, সাতটি, নয়টি, 11টি, 13টি, এরকম হতে পারে। তো আমাদের এখানে মোট কতটি সংখ্যা আছে? 9টি সংখ্যা না? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি। যদি এরকম বিজোড় সংখ্যক হয়, আমাদের এখানে 9টি আছে, 11টি হতে পারতো, 13টি হতে পারতো, 7টি হতে পারতো। এরকম যদি বিজোড় সংখ্যক হয় তাহলে n/2। n এর মান কত? n+1/2। সরি, n/2 না, n+1/2। তো n এর মান হচ্ছে, মোট 9টি সংখ্যা আছে, 9+1/2 সমান কত? 10/5। অর্থাৎ আমরা যে কোনো একটি ক্রমে সাজিয়ে এই 5 নম্বরে যে সংখ্যাটি থাকবে সেটি হবে হচ্ছে এই অঙ্কের মধ্য। এখন এই প্রশ্নটি কিন্তু আমাদের এরকম ভাবে আরেকটি প্রশ্ন চাইতে পারতো, সেটি হচ্ছে যে সরাসরি এখানে প্রশ্নটি হচ্ছে মধ্যক কত, মধ্যক কত। এটি একটি প্রশ্ন, 1 নাম্বার। এখান থেকে 2 নাম্বার আরেকটি প্রশ্ন হতে পারতো যে আহ, এই ধারাটির কততম পদ মধ্যক হবে, মধ্যক হবে, কততম পদ মধ্যক হবে। তাহলে আমরা এখানে এই যে সূত্রের মাধ্যমে, যেহেতু বেজোড় সংখ্যক আছে, n+1/2, দ্যাট ইজ ইকুয়াল টু 5। তাহলে আমাদের যদি 2 নাম্বার প্রশ্ন আসে কততম পদ মধ্যক হবে, সেটা কত হবে? 5তম পদ মধ্যক হবে। আর যদি বলে যে মধ্যক কত, তাহলে এটাকে আমাদের ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রম কোন একটি ক্রমে সাজাতে হবে। সাজিয়ে এই পঞ্চম যে পদটি আসবে সেটি হবে হচ্ছে মধ্যক। আচ্ছা, আমরা কি এটি ক্লিয়ার বুঝতে পারলাম? যদি বুঝতে না কততম পারি পদ তাহলে মধ্যে, এইটা স্যার আরেকবার বুঝিয়ে দেন। কততম পদ মধ্যক হবে এটা আরেকবার। আমাদের এখানে মোট, আমাদের এখানে পদগুলো কত কত ছিল? আমাদের এখানে পদগুলো ছিল হচ্ছে 8, 5, 9, 2, 11, 1, 3, 7 এবং 14। এখানে মোট কতটি পদ আছে? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি। এখন এই পদ সংখ্যা যদি বেজোড় হয় তাহলে মধ্যক হচ্ছে n+1/2, এই হচ্ছে সূত্র। তো n এর মান কত? 9+1/2 সমান 10/2, মানে হচ্ছে 5। তার মানে আমাদের এই পঞ্চম যে পদ সেটি হবে মধ্যক। এখন মধ্যক যদি বের করতে বলে, কততম পদ এটি যদি বের করতে বলে, তাহলে এটিকে আমাদের ঊর্ধ্বক্রম বা নিম্নক্রমে সাজানোর কোনো প্রয়োজন নাই। আমাদের এখানে বলেছে যে কততম পদ মধ্যক হবে। তো যেহেতু এখানে বেজোড় সংখ্যক সংখ্যা আছে, তাহলে সেটার সূত্র হবে ওই তত সংখ্যা যোগ 1, অর্থাৎ n+1/2। পঞ্চম পদ হবে মধ্যক। এখন মধ্যকের মান কত এটি যদি বের করতে বলে, তখন আমাদের কি করতে হবে? এই সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রম যে কোনো একভাবে সাজাই নিতে হবে। আমরা যেভাবে সাজাই না কেন আমাদের রেজাল্ট সেম আসবে। তো এগুলো যদি আমরা ঊর্ধ্বক্রম বা নিম্নক্রমে সাজাতাম তাহলে কত হতো? প্রথমে কত আসতো? এক। প্রথমে এক আসতো, এরপরে কত আসতো? 2। তারপরে কত আসতো? 3। এরপরে কত আসতো? 4। এরপরে আসতো 5। তারপরে 9, দেন 11, দেন 14। একটি সংখ্যা বাদ গেল, তাই না? 7 মিস হয়েছে। 7। 7 বসতে হচ্ছে যে এখানে। তাহলে এটা
আমাদের সেই মধ্যকের মান কত হতে, এবার আমরা দেখি পঞ্চম পদ কোথায় আছে। 1 2 3 4 5, এই যে পাঁচতম পদ, আমরা যে দিক থেকে কাউন্ট করি এটা হবে কত, পাঁচতম পদ। এই যে 1 2 3 4 5, তাহলে এই পাঁচতম পদের মান কত হচ্ছে, 5। তাহলে এখান থেকে আমাদের দুইটা প্রশ্ন হতে পারে, একটি হচ্ছে যে এই ধারাটির কততম পদ মধ্যক হবে, পঞ্চম পদ মধ্যক হবে। আর একটা প্রশ্নের আসতে পারে এরকম যে এই ধারাটির মধ্যকের মান কত। সেক্ষেত্রে আমাদের নিম্নক্রম বা ঊর্ধ্বক্রম সাজিয়ে এই পঞ্চম পদের যে মান হবে সেটি হবে রিকোয়ার্ড অ্যান্সার। ঠিক আছে, এই গেল জি হচ্ছে স্যার। বেজোড় সংখ্যার জন্য, এটা গেল হচ্ছে স্যার বেজোড় সংখ্যার জন্য। কিন্তু যদি জোড় সংখ্যার ক্ষেত্রে হইতো তাহলে আমরা কিভাবে করতাম। জোড় সংখ্যার ক্ষেত্রে মনে করেন আমাদের কিছু সংখ্যা দেয়া আছে, 2 3 5, 15, হয়তো এখানে 25 দেয়া আছে, হয়তো এখানে দেয়া আছে 12। আচ্ছা, এখন যদি বলে যে এই ধারাটির মধ্যকের মান কত, মধ্যকের মান কত, সেক্ষেত্রে আমাদের এখানে সংখ্যা কতগুলো দেখেন তো, 6টা। যাকে প্রথমে আমরা কি করব, কোন একটা ক্রমে সাজাবো, হয় ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম, যেভাবে সাজাই রেজাল্ট সেম হবে। তো এটাকে আমরা ঊর্ধ্বক্রমে সাজাই, ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রমে সাজাইলে কত হবে, প্রথমে আসবে হচ্ছে 2, তারপরে 3, এরপরে 5, এরপরে 12, তারপরে 15, ফাইনালি 25। তাহলে আমাদের এখানে সংখ্যা আছে কতগুলো, 2 4 6। তাহলে এর মধ্যক কত হবে, এর মধ্যক হবে মাঝামাঝি যে দুইটি সংখ্যা থাকবে সেই দুইটি সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। এখানে কত, 12, আর এখানে কত, 5। তাহলে 12 আর 5, 17কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে যা আসবে সেটাই হবে আমাদের নির্ণেয় মান। এর একটি সূত্র আছে, এই সূত্রটি কি, সূত্রটি হচ্ছে n/2 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কত হয় দেখেন, এন হচ্ছে এখানে টোটাল সংখ্যা কত, 1 2 3 4 5 6। তাহলে 6/2 যোগ 6/2 যোগ 1 ভাগ 2। এক্ষেত্রে আমাদের কত আসছে এখানে, এখানে আসছে 3, যোগ এখানে আসছে 4/2 সমান, অর্থাৎ এখানে একটু ভুল গেছে, সেটা হচ্ছে এখানে একটু লেখা হয়নি এততম পদ যোগ এততম পদ। তাহলে এখানে 3তম পদ যোগ এখানে 4তম পদ, ব্যাস এই সূত্র। তো আমাদের এখানে 3তম পদ কত হচ্ছে সূত্র অনুযায়ী, 1 2 3, 3তম পদ হচ্ছে 5, যোগ এরপরে 4তম পদ কত, 12/2, মানে 17/2 সমান 8.5। এটি হচ্ছে জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র। ইয়েস বেবি, খারাপ লাগছে, মাম্মামের কাছে একটু রেস্ট নাও। এই ছিল হচ্ছে জোড় সংখ্যক, যদি সংখ্যা থাকে সেক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র। তাহলে এখান থেকে আমাদের মধ্যক গেল জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যার ক্ষেত্রে। আচ্ছা, আর একটা জিনিস মাঝে মাঝে আসে, সেটি হচ্ছে প্রচুরক। এর বাইরে আর কোনো অঙ্ক থাকে না। প্রচুরক, প্রচুরক মানে হচ্ছে যে যেটা বেশি সংখ্যায় থাকে, প্রচুর পরিমাণে যা থাকে সেটি হচ্ছে প্রচুরক। যেমন আমরা যদি একটি এখানে আহ, কতগুলো সংখ্যা লিখি, 1 2 3 4 5 5
আট, নয়, 15। তাহলে এখানে আমাদের বেশি সংখ্যায় আছে কোনটি? এখানে বেশি সংখ্যায় আছে হচ্ছে 5। তো এই সেক্ষেত্রে আমাদের প্রচুরক হবে কত? 5। প্রচুরক সমান 5, কারণ এখানে 5 আছে দুইবার আর সবগুলোই একবার করে আছে। এখন যদি আমি আরেকটি সংখ্যা লিখি এরকম 3, 5, 6, 9, 15, 25, তাহলে এই সংখ্যাটিতে প্রচুরক কত হবে কেউ বলতে পারবেন? স্যার প্রচুরক নাই। এখানে প্রচুরক নাই, কারণ এখানে কোনো সংখ্যায় রিপিট নাই। যদি রিপিট না থাকে তাহলে তার কোনো প্রচুরক থাকবে না। প্রচুরক থাকার শর্ত হচ্ছে যে কমপক্ষে সেই সংখ্যাটি দুইবার থাকতে হবে, দুই বা ততোধিক থাকতে হবে। লিস্ট টু অর গ্রেটার দ্যান হতে হবে, ঠিক আছে? দুইয়ের সমান অথবা দুই থেকে বড় ততগুলো সংখ্যা হতে হবে। তো এই হচ্ছে মূলত আমাদের পরিসংখ্যানের জন্য অঙ্কগুলো আসে পরীক্ষায়। আপনারা বই থেকে দেখে কিছু প্র্যাকটিস দেখে নেবেন, আমি যা থিওরি আকারে দেখলাম এর বাইরে খুব একটা কিছু আসবে না। এখন আমরা একটু প্রবাবিলিটি বা সম্ভাব্যতা দেখব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রতিটি পরীক্ষায় এখান থেকে অঙ্ক থাকে। এখান থেকে আমাদের কয়েকটি জিনিস একটু জানা লাগবে, সেটি হচ্ছে ঘটনা। চ্যাপ্টারটির নাম হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি বা সম্ভাব্যতা। সম্ভাব্যতা, ঘটনা। ঘটনা বলতে কি বুঝি? ঘটনা হচ্ছে যে আহ, যেটি ফলাফল হতে পারে সেটি হচ্ছে একটি ঘটনা। যেমন আমরা যদি একটি ছক্কা ফেলি তাহলে সেখান থেকে অনেকগুলো ঘটনা ঘটতে পারে। মোট কতগুলো ঘটনা ঘটতে পারে? স্যার 6টা। 6টি। 6টি। 1, 2, 3, 4, 5, 6। এর বাইরে কোনো কিছু ঘটার সম্ভাবনা নেই, হয় 1 পড়বে, না হয় 2, না হয় 3, না হয় 4, না হয় 5, না হয় 6। এর প্রত্যেকটি এক একটি ঘটনা। এর প্রত্যেকটি এক একটি ঘটনা, অর্থাৎ ঘটনা হচ্ছে যে আউটকাম। ঘটনা হচ্ছে আউটকাম। এখান থেকে আবার জোড় সংখ্যা আসতে পারে, সেটিও একটি ঘটনা। বিজোড় সংখ্যা আসতে পারে, সেটিও একটি ঘটনা। অর্থাৎ এখান থেকে যতগুলো রেজাল্ট আসতে পারে সেটি হচ্ছে আমাদের ঘটনা। এখন ঘটনার সাথে আরেকটি জিনিস রিলেটেড, সেটি হচ্ছে অনুকূল ঘটনা। অনুকূল বানানটা কি ঠিক আছে? অনুকূল, যেটাকে বলা হয় ফেভারেবল ইংরেজিতে। ফেভারেবল, অনুকূল ঘটনা। অনুকূল ঘটনা হচ্ছে যে আমি যে ঘটনাটি চাচ্ছি সেটি কত ভাবে ঘটতে পারে, সেটাই হচ্ছে আমার অনুকূল ঘটনা। যেমন আমি যদি বলি যে একটি ছক্কা নিক্ষেপ করলে জোড় পড়ার সম্ভাবনা কত, জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? 3। তো 3 বাই জোড় 6 সংখ্যা, হাফ। জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? 3/6 স্যার। জোড় হওয়ার সম্ভাবনা। তাহলে এক্ষেত্রে আমার অনুকূল ঘটনা কোনটি? আমার অনুকূল ঘটনা হচ্ছে যে জোড় সংখ্যা কতগুলো আসতে পারে বা কি কিভাবে জোড় সংখ্যা আসা সম্ভব। তাহলে আমার 3, অনুকূল ঘটনা হচ্ছে 2, 4, 4 6। এবং 6। এর বাইরে আর কোনো ঘটনা ঘটা সম্ভব না জোড় সংখ্যার ক্ষেত্রে। এটি হচ্ছে অনুকূল ঘটনা। তাহলে এক্ষেত্রে আমার মোট অনুকূল আহ আমার অনুকূলে মোট 3টা ঘটতে পারে, হয় 2 পড়তে পারে, না হয় 4 পড়তে পারে, অথবা
ছয় পড়তে পারে। ঠিক আছে। আরেকটা জিনিস আমরা মনে রাখবো, কোন একটি ঘটনা ঘটা যোগ না ঘটা এই মোট মিলে অলওয়েজ ওয়ান হবে। ঠিক আছে। একের থেকে বড় হওয়ার কোনো সুযোগ নেই, একের থেকে ছোট হওয়ার কোনো সুযোগ নেই। আপনারা সবসময় এই জিনিসটা মনে রাখবেন যে কোনো একটি ঘটনা ঘটা এবং না ঘটার মোট সম্ভাবনা হচ্ছে এক। তার মানে প্রবাবিলিটি কখনোই একের থেকে বড় হবে না, নেভার। প্রবাবিলিটি একের থেকে কখনোই বড় হবে না। এই এই জিনিসটা মনে রাখলে দেখবেন যে অনেকগুলো অপশন আপনারা বাই প্রসেস অফ এলিমিনেশনে বাদ দিয়ে দিতে পারবেন। যে চারটা অপশন থাকলে দুইটা বা তিনটা সেখান থেকে এইভাবেই বাদ দিতে পারছেন। ঠিক আছে। আচ্ছা, আমরা আপাতত এইগুলো জানলেই হবে। এর বাইরে আপাতত আমাদের আহ আহ, অনেক কিছুই বইতে লেখা আছে, এত কিছু না জানলেও চলবে। আমরা সরাসরি অঙ্কে চলে যাব, অঙ্ক করতে করতে মনে রাখবো। শুধু থিওরি আকারে মনে রাখলে কিছু মনে থাকবে না। তো ঠিক আছে, আমরা একটি অঙ্ক দেখি। আমার যদি এখন একটি প্রশ্ন থাকে, এই প্রশ্নটি একটি পরীক্ষায় এসেছে, সমবায় অধিদপ্তরের একটি পরীক্ষা 2023 সালে, যে ইংরেজি ইংরেজি বর্ণমালা থেকে ইংরেজি বর্ণমালা থেকে আমি যেভাবে ভাষা লিখছি এইভাবে লেখা আছে, ইংরেজি বর্ণমালা থেকে টেনে যেমন খুশি টেনে স্বরবর্ণ একটি স্বরবর্ণ পাবার সম্ভাব্যতা কত? পাবার সম্ভাব্যতা 5/26। সম্ভাব্যতা কত? আচ্ছা, তাহলে সম্ভাব্যতার সূত্র কি? সম্ভাব্যতা মানে সম্ভাব্যতা এর একটি সূত্র আছে, সেটা হচ্ছে অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। আচ্ছা, মোট ঘটনা হচ্ছে যে একটি ঘটনা মোট কত ভাবে ঘটতে পারে, আর অনুকূল ঘটনা হচ্ছে যে আমি যেটি চাচ্ছি আমার সপক্ষে কতগুলো ঘটনা ঘটতে পারে, সেটি হচ্ছে অনুকূল ঘটনা। অর্থাৎ আমি যেটি চাচ্ছি আমার চাওয়ার সপক্ষে কতগুলো ঘটনা ঘটতে পারে সেটি হচ্ছে অনুকূল বা ফেভারেবল। আর মোট কতগুলো ঘটনা ঘটতে পারে সেটি হচ্ছে মোট ঘটনা। এখন সম্ভাব্যতা বের করতে হলে আমাদের অনুকূল ঘটনাকে মোট ঘটনা দিয়ে ভাগ করতে হবে। আমাদের এখানে যে প্রশ্ন, যে ইংরেজি বর্ণমালা থেকে যেমন খুশি টেনে একটি স্বরবর্ণ পাওয়ার সম্ভাবনা কত, আসলে ইংরেজি বর্ণমালায় স্বরবর্ণ কতগুলো আমরা কি জানি? ইংরেজি বর্ণমালায় স্বরবর্ণ হচ্ছে পাঁচটি: এ, ই, আই, ও, ইউ, যেগুলাকে ইংরেজিতে ভাওয়েল বলে। তাহলে আমার অনুকূলে ঘটনা ঘটতে পারে এই পাঁচটি: এ আসতে পারে, অথবা ই আসতে পারে, অথবা আই আসতে পারে, অথবা ও আসতে পারে, অথবা ইউ আসতে পারে। এই পাঁচটির বেশি ঘটনা আমার অনুকূল ঘটনা নয়। তার মানে তাহলে মোট অনুকূল ঘটনা কত? পাঁচ। আর মোট ঘটনা কি? মোট ঘটনা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটি আসতে পারে। আর এ থেকে জেড পর্যন্ত মোট কতগুলো আছে? আমি একজন কথা বলি। স্যার 26টি। ইংরেজি বর্ণমালায় মোট 26টি। লেটার আছে 26টি। তাহলে সেক্ষেত্রে সম্ভাব্যতা হবে প্রবাবিলিটি অনুকূল ঘটনা পাঁচ, আর মোট ঘটনা 26, তাহলে টোটাল মিলে কত হবে? 5-এর 26। এটি হবে নির্ণয়ের উত্তর। ঠিক আছে। আরেকটা প্রশ্ন, বাংলাদেশ রেলওয়ের একটি পরীক্ষায় এসেছে 2016 সালে। প্রশ্নটি এমন ছিল যে চাকরি পাওয়ার সম্ভাবনা চাকরি পাওয়ার সম্ভাবনা
চারের পাঁচ হলে না পাওয়ার সম্ভাবনা কত? না পাওয়ার সম্ভাবনা, না পাওয়ার সম্ভাবনা। এখানে অনেকগুলো অপশন আছে, আমি অপশন গুলো দিচ্ছি না, আমি জাস্ট এগুলো দেখাই দিই, আপনারা বাসায় অপশন দেখে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? চাকরি পাওয়ার সম্ভাবনা চারের পাঁচ। আমি প্রথমেই বলেছি যে পাওয়া না পাওয়া, ঘটা না ঘটার মোট সম্ভাবনা কত? ওয়ান। মোট সম্ভাবনা হচ্ছে এক। এখান থেকে চাকরি পাওয়ার সম্ভাবনা যদি চারের পাঁচ হয়, তাহলে না পাওয়ার সম্ভাবনা কত? এক বিয়োগ পাঁচের চার, চারের পাঁচ, এখান থেকে যা আসবে সেটি হচ্ছে আমাদের না পাওয়ার সম্ভাবনা, একের পাঁচ। তার মানে পাওয়ার সম্ভাবনা চারের পাঁচ হলে না। ঠিক আছে। এখন আমরা যে অঙ্কগুলো দেখব, মুদ্রা নিক্ষেপের অঙ্ক, এই অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। এগুলো ব্যাংক বিসিএস সহ সব পরীক্ষায় আসে। আমার ইউটিউবের প্রথমের দিককার একটা ভিডিওতে আমি এই বিষয়ে একটা ভিডিও করেছিলাম। সেটা যদিও ইংরেজি ইয়ে করছিলাম, মূলত ওটা ব্যাংকের জন্য। আপনারা চাইলে সেই ভিডিওটা একটু দেখে নিতে পারেন। তো একটি মুদ্রা নিক্ষেপ করলে কি কি ঘটতে পারে বলেন তো? এটা মুদ্রা নিক্ষেপ করলে, একটি মুদ্রা যদি আমরা নিক্ষেপ করি, এখান থেকে দুইটি ঘটনা ঘটে। একটি হচ্ছে হয় হেড পড়বে, না হয় টেল পড়বে। আচ্ছা, মুদ্রার দুইটা পাশ থাকে, এক পাশকে হেড বলা হয় আর এক পাশকে টেল বলা হয়, ঠিক আছে? মুদ্রার দুইটা পিঠ থাকে, এক পিঠ হেড আর একটা হচ্ছে টেল, অর্থাৎ সম্মুখ এবং পশ্চাৎ ভাগ, দুইটা ভাগ থাকে, একটা হেড এবং একটা টেল থাকে। একটা মুদ্রা একবার নিক্ষেপ করলে হেড পড়তে পারে অথবা টেল পড়তে পারে। এখন মুদ্রাটি যদি দ্বিতীয়বার নিক্ষেপ করা হয়, তাহলে কি হবে বলেন তো? সেক্ষেত্রেও কি পড়তে পারে? হেড পড়তে পারে অথবা টেল পড়তে পারে। এখানেও তাই, হেড পড়তে পারে অথবা টেল পড়তে পারে। অর্থাৎ আমরা একটি মুদ্রা প্রথমে নিক্ষেপ করলাম, নিক্ষেপ করার পরে একটি হেড পড়লো আর একটি টেল পড়লো। এখন দ্বিতীয়বার যখন নিক্ষেপ করব, তখন হেড পড়লেও তো পরের বারও হেড পড়তে পারছে, টেল পড়তে পারছে, অথবা যদি টেল পড়ে তাহলেও হেড পড়তে পারছে অথবা টেল পড়তে পারছে। তাহলে আমাদের মোট কতগুলো ঘটনা এখানে ঘটলো দেখেন তো? এখানে মোট চারটা ঘটনা ঘটলো না? হেড হেড একটা ঘটনা, তারপরে হেডের জন্য টেল আরেকটি ঘটনা। আচ্ছা, এরপরে টেলের জন্য হেড পড়তে পারে, তার মানে টেল হেড একটি ঘটনা, আবার টেলের জন্য টেলও পড়তে পারে, এটি আরেকটি ঘটনা। তাহলে এখানে আমাদের মোট কতগুলো ঘটনা ঘটেছে? চারটি। আমার যদি এখন প্রশ্ন থাকে যে একটি মুদ্রা পরপর দুইবার নিক্ষেপ করলে, একটি মুদ্রা পরপর দুইবার নিক্ষেপ করলে উম কি আসতে পারে? যে সর্বোচ্চ হেড থাকতে পারবে কয়টিতে? সর্বোচ্চ হেড থাকতে পারবে কয়টিতে? এরকম একটি প্রশ্ন হতে পারে। তো আমরা একটি মুদ্রা পরপর দুইবার নিক্ষেপ করলে আমাদের টোটাল ঘটনা হচ্ছে এই, তো এখানে সর্বোচ্চ হেড আছে একবার, হেড হেড একবারই আসতে পারে। তাহলে সেক্ষেত্রে এটি ঘটার সম্ভাবনা কত? হেড হেড একবার আসতে পারে, আর মোট ঘটনা কতগুলো আছে এখানে? চারটি। তাহলে সম্ভাবনা হচ্ছে কত? একের চার। এখন যদি আমার একটা প্রশ্ন থাকে যে একই সাথে দুইটি মুদ্রা নিক্ষেপ করলে, একই সাথে দুইটি মুদ্রা নিক্ষেপ করলে তার একটিতে হেড এবং অন্যটিতে টেল আসার সম্ভাবনা কত? একটি মুদ্রা পরপর দুইবার নিক্ষেপ হ্যাঁ। করলে একটিতে হেড এবং অন্যটিতে টেল আসার সম্ভাবনা কত? অথবা এরকম আসতে পারে যে
দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে একটিতে হেড এবং অন্যটিতে টেইল আসার সম্ভাবনা কত? সেক্ষেত্রে কিভাবে হবে? দেখেন, হেড টেল বা টেল হেড একই তো কথা। হেড টেল মোট কয়বার আসতে পারে আমাদের? হেড টেল, হেড টেল দুইবার আসতে পারে। আর আমার মোট মোট ঘটনা কতগুলো আছে এখানে? চারটা। তাহলে সম্ভাবনা কত? একের দুই। এখান থেকে আরেকটি প্রশ্ন আসতে পারে যে দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে দুইটিতেই টেইল আসার সম্ভাবনা কত? সেক্ষেত্রে কত হবে? আমাদের এখানে দুইটিতে টেইল আছে কয়বার? একবার। টেইল টেইল, তাহলে সম্ভাবনা কত? এক। এর চার। তাহলে দুইটিতে হেড আসার সম্ভাবনা কত? একই রকম, একের চার। আমরা কি এগুলো বুঝতে পারছি? জি স্যার। এই রিলেটেড বেশ কিছু অঙ্ক আছে, আপনারা দেখে নেবেন। আচ্ছা, এখন প্রশ্ন আছে, যদি একসাথে তিনটি মুদ্রা নিক্ষেপ করা হয় তাহলে কি ঘটনা ঘটতে পারে? একসাথে তিনটা, একসাথে তিনটার জন্য প্রথমে কি ঘটবে? প্রথমবার যখন নিক্ষেপ করলাম হেড অথবা টেইল, তাই না? দ্বিতীয়বার এখানে হেড পড়ার জন্য এখানে কি পড়তে পারে? দ্বিতীয়বার এখানে হেড পড়তে পারে, এখানে টেইল পড়তে পারে। ঠিক একই রকম ভাবে এখানে হেড পড়তে পারে, এখানে টেইল পড়তে পারে। এটা হচ্ছে দ্বিতীয়বারের জন্য। আচ্ছা, একটা মুদ্রাকে আমরা প্রথমবার যখন নিক্ষেপ করলাম তখন হেড পড়লো অথবা টেইল পড়লো। দ্বিতীয়বারের জন্য টেইল যখন পড়েছে তখন একবার হেড পড়তে পারে, আবার টেইল পড়তে পারে। একই রকম ভাবে যখন হেড পড়েছে তখনও হেড পড়তে পারে, টেইল পড়তে পারে। এটা গেল দ্বিতীয়বার। এখন তৃতীয়বারের জন্য আমাদের কি পড়তে পারে একটু দেখেন। তৃতীয়বারের জন্য পড়তে পারে এখানে হেড, এখানে টেইল, এখানে হেড, এখানে টেইল, এখানে হেড, এখানে টেইল, এখানে হেড, এখানে টেইল। তাহলে আমাদের তিনবার শেষ হয়ে গেল। প্রথমবার, দ্বিতীয়বার, আর এই হচ্ছে তৃতীয়বার। আচ্ছা, এটা কি আমরা বুঝতে পারলাম? ত্রির মতো যেটিকে আঁকালাম, যে তিনটা মুদ্রা নিক্ষেপ করলে কি কি ঘটতে পারে। স্যার বুঝি নাই। আর তিনটা মুদ্রা যদি আমরা নিক্ষেপ করি একসাথে তাহলে আমাদের কতগুলো ঘটনা ঘটতে পারে সেই ছক এটি। আমরা প্রথম মুদ্রা যখন নিক্ষেপ করছি তখন কি হয়? হয় হেড পড়ে, না হয় টেইল পড়ে। দ্বিতীয়বারের জন্য এখান থেকে আবার হেড পড়ে অথবা টেইল পড়ে। ঠিক একই রকম ভাবে হেড থেকে হেড পড়ে অথবা টেইল পড়ে। তৃতীয়বার যখন নিক্ষেপ করব তখন এখানে হেড পড়লে কি পড়তে পারে? তৃতীয় মুদ্রাটি হেড পড়তে পারে অথবা টেইল। এখান থেকেও হেড অথবা টেইল, হেড অথবা টেইল। তাহলে আমাদের মোট কতগুলো ঘটনা এখানে ঘটতে পারে আমরা একটু দেখি। প্রথমে ঘটতে পারে এখানে এই যে হেড, হেড, টেল। তাহলে প্রথমবার ঘটতে পারে এখান থেকে হেড, হেড, টেল পড়তে পারে, অথবা হেড, হেড, টেল, হেড। ওকে, আমার এখানে পড়তে পারে হেড, হেড, এরপর কোনো একটা ট্রাবল হচ্ছে আমার নোটপ্যাডে মেবি।
Okay. তাহলে আমাদের এখান থেকে হেড করতে পারে হেড, হেড, অথবা তার একটু লাইনে থাকবে আমার নোটপ্যাডে কোনো একটা ট্রাবল হচ্ছে মেবি। এটা নতুন নিয়ে নি। Okay, তাহলে আমরা তিনটি মুদ্রার পর পর নিক্ষেপ করলে যা ঘটছিল সেটি হচ্ছে প্রথমবারের জন্য হেড অথবা টেল। কি ট্রাবল হচ্ছে বুঝতে পারছি না তো।